হাসিনার নেতৃত্বে চলে বিডিআর হত্যাযজ্ঞ, অভিযোগ ফখরুলের, সঠিক বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার, বনানী কবরস্থানে শ্রদ্ধা। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আংশিক শেষ, অনুমতি পাবেন কিনা আদেশকাল। 2007 সালে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ আপিল বিভাগের, দিতে হবে সব সুযোগ সুবিধা। না ফেরার দেশের সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বাদ জোহর ধানমন্ডিতে প্রথম জানাজা। কারাগার থেকে পালালো আবরার হত্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির, প্রতিবাদে রাতভর উত্তাল বুয়েট, দ্রুত গ্রেপ্তারের দাবি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। ঘুষ ছাড়া সোহরাওয়ার্দী হাসপাতালে মেলে না সেবা, আনসার থেকে আয়া সবার কাছে জিম্মি রোগী ও স্বজনরা, সক্রিয় চোর চক্র। এবং ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্প ম্যাক্রনের রুদ্ধদ্বার বৈঠক, যুদ্ধ বন্ধে একমত হলো, নিরাপত্তা প্রশ্নে মার্কিন প্রেসিডেন্টের গড়িমসি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানী বনানীর কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সামরিক সচিব। মঙ্গলবার সকাল থেকে বনানী কবরস্থানে একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও নিহত সেনা সদস্যদের স্বজনরা। এসবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচারে যে কমিশন করা হয়েছে তার উপর নির্ভর করে বিচার করা হবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করারও আশ্বাস দেন তিনি। এদিকে সঠিক বিচার চেয়েছেন নিহতদের স্বজনরা। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে বিডিআর হত্যাযজ্ঞ চালানো হয়। যারা নেপথ্যে ছিলেন তাদের মুখ উন্মোচিত হোক, তাদের চেহারা বের হয়ে আসুক, শাস্তি হোক, সঠিক বিচার হয়ে শাস্তি হোক। আমরা নিরপরাধীদের শাস্তি চাই না। ভাষা শহীদ দিবসকে যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া গেছে, আমি মনে করি এটাকেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমাদের প্রক্রিয়াটা চলমান থাকা উচিত। আর স্বাধীন কমিশন যেটা হয়েছে, আমরা যারা সদস্য নিয়োজিত হয়েছেন, আমাদের আস্থা আছে যে সত্যিকারের এর পিছনের মূল রহস্য এবং ঘটনাটা বেরিয়ে আসবে। আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল, তো সেই পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবেন। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। বনানী সামরিক অবস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপি ও স্বজনরা কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। যেটি বলছিলেন যে আসলে শহীদ সেনা দিবস উপলক্ষে আমরা দেখেছি যে ঠিক 9টা বাজি প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এই যে বনানী কবরস্থানে তাদের যে সমাধি আছে সেখানেই কিন্তু আসলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, সেখানে তাদেরকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তারপরেই আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা তারা এসে
এসেছেন এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। তো তারপরেই আমরা তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে তাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা এবং দাবি ছিল যে এটির সাথে আসলে যারা জড়িত রয়েছে তাদের সঠিকভাবে বিচার নিশ্চিত করা এবং এই যে শহীদ যারা যে জীবন দিয়েছে তাদের যথাযথ যাতে মূল্যায়ন করা হয় সেটিতে তারা কিন্তু আসলে একদিক থেকে সন্তুষ্টর কথা জানিয়েছেন যে আসলে এটি একটি দিবস হিসেবে, জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য শহীদ পরিবারের পক্ষ থেকে কিন্তু সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং স্বাধীন যে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেখানেও কিন্তু তারা বলছেন যে আসলে এটি আরও আগেই দরকার ছিল, যেটি বিগত সরকার নানা কারণেই হয়তো এটি করতে ব্যর্থ হয়েছেন, আর যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার এই যে স্বাধীন একটি তদন্ত কমিশন গঠন করেছে সেজন্য আসলে এই সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে যারা এই ঘটনার সাথে একদম পুরোপুরি জড়িত রয়েছে তাদেরকে আসলে চিহ্নিত করা হোক এবং তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা হোক। তারপর আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে কিন্তু কথা বলেছেন, তিনিও যেটি বলছেন যে আসলে এই বিচার নিশ্চিত করার জন্য এই সরকারের যথেষ্ট আন্তরিকতা রয়েছে এবং তারা বলছেন যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে এটাকে হত্যাকাণ্ড হিসেবেই তারা দেখছেন এবং বলছেন যে স্বাধীন তদন্ত কমিশন 3 মাস তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং 3 মাসের মধ্যে তারা একটি রিপোর্ট অথবা তারা এই কার্যক্রম এগিয়ে নেবেন, সেই আলোকেই কিন্তু আসলে এই বিচার নিশ্চিত করা হবে। আমরা দেখেছি যে আসলে তারপরই এখানে বিএনপির পক্ষ থেকে এবং কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা এসেছেন, বিএনপি মহাসচিব এসেছিলেন। তিনি যেটি এখানে বলার চেষ্টা করেছেন যে আসলে তিনি বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাংলাদেশ সেনাবাহিনীর যে অতি ঐতিহ্য, তাদের যে গৌরব, তাদের যে ক্ষমতা, এগুলোকে খর্ব করার জন্য, তাদের মনোবল ক্ষুণ্ণ করার জন্য আসলে এটি তৎকালীন যে সরকার ছিলেন তারা এটিকে কৌশলে অর্থাৎ পরিকল্পনা করে তারা 2 দিন ধরেই কিন্তু এই হত্যাযজ্ঞ চালিয়েছে এমন অভিযোগ কিন্তু তিনি করেছেন। তারপরে আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলগুলো নেতারা এসছেন, যেখানে এসেছিলেন আসলে ভিপি নূর এসেছিলেন, তিনিও যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে তিনি বলছেন যে এটা শুধু দেশীয় কোনো চক্রান্ত না, তিনি বলছেন যে আসলে এখানে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে, আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমেই আসলে এইরকম মেধাবী এবং চৌকস সেনা কর্মকর্তাদেরকে এই নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলছেন যে আসলে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা যেন আসলে এর পিছনে অর্থাৎ এখানে যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যাতে চিহ্নিত করা হয়, সেই সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা কুশীলব ছিলেন অর্থাৎ যারা পরিকল্পনাকারী রয়েছেন সেই পরিকল্পনাকারীদেরকেও কিন্তু যাতে আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, সেই দাবি কিন্তু স্বজনদের পক্ষ থেকে যেমনি করা হয়েছে তেমনটি কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু করা হয়েছে যে আসলে তাদের প্রথম দাবি পূরণ হয়েছে, এটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় যে দাবিটা রয়েছে সেটি হলো যে আসলে যারা এটার সাথে জড়িত এবং যারা পিছন থেকে ইন্ধন দিয়েছে তাদের বিচার নিশ্চিত করা, সেই দাবি কিন্তু তারা করছেন যে আসলে এই সরকার যাতে এটি খুব দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে পারে তেমন দাবি কিন্তু তারা জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে বনানী কবরস্থান থেকে শহীদ দিবসের সর্বশেষ তথ্য। তুহিন, ধন্যবাদ আপনাকে। বনানী সামরিক কবরস্থান থেকে যুক্ত ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আংশিক শেষ হয়েছে। লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে আদেশ দেওয়া হবে কাল সকাল 11:30টার দিকে। আইনজীবী শিশির মনির জানার রিভিউ আবেদনের শুনানি আংশিক শেষ হয়েছে, আদেশ কাল দেওয়া হবে। তিনি বলেন এ মামলায় রায়ে আন্তর্জাতিক আইন মানা হয়নি, রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দেওয়া হয়। তিনি আশা করেন রিভিউ আবেদন মঞ্জুর হবে এবং আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে। এর আগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হয়। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজহারের রিভিউ আবেদনের উপর শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। 2014 সালের 30 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়।
এই বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রিভিউ শুনানি নিয়ে জামায়াতের আইনজীবীরা কি বলছেন জানাবেন। আপনি যেমনটি জানেন যে এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি কিন্তু সকালে শুরু হয়েছিল এবং সেটি নিয়ে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ এবং কালকে লিভ টু আপিলের আদেশ, লিভ টু আপিল করতে পারবেন কিনা এটিএম আজহার সেটি নিয়ে আপিল বিভাগ আদেশ দিবেন। এবং সেই সাথে যেটি বলতে চাই চৈতি, যে আজকে শুনানিতে জামাতের পক্ষে আইনজীবী যিনি ছিলেন তিনি যে যুক্তিগুলো তুলে ধরেছেন সেটি 7টি গ্রাউন্ডের তুলে ধরা হয়েছে এবং 7টি গ্রাউন্ডে আবেদনের কথা জানানো হয়েছে এবং সেখানে জামাতের পক্ষে আইনজীবী আপিল বিভাগকে যেটি জানান সেটি এখানে একটি বড় ইস্যু যে আজকে আন্তর্জাতিক আইনের মানদণ্ড নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং সে বিষয়ে শিশির মনির জামাত ইসলামের আইনজীবী তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক আইনের আলোকে এটিএম আজহার সহ যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত যে আসামিরা যারা ছিলেন তাদের কারোরই বিচার হয়নি এবং এটি ছিল একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি বিচার। সেই সাথে আদালত আজকে পরে আদেশ দিয়েছেন যে এটিএম আজহার লিভ টু আপিলের যে আদেশ সেটি পাবেন কিনা সেটির আদেশ তিনি কালকে দিবেন। তো আজকে আইনজীবীরা বলেছেন যে তিনি শুধু প্রত্যাশা করেছেন যে আরেকটা যেটি জিনিস জানিয়ে দিতে চাই সেটি আজকে জামাতের সেক্রেটারিও কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে তিনি খালা কোনো কিছু বিচার বলতেছেন না, তিনি বলেছেন যে এটি আসলে ন্যায় বিচার হোক এবং এটি একটি সুষ্ঠু বিচারে শেষ হোক, সেটি জামাতের পক্ষ থেকে তারা চাচ্ছেন। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। চৈতি। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। 18 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। একই সাথে চাকরি বিধি অনুযায়ী সকল সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং ভুক্তভোগীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেন। 2005 সালের 3রা সেপ্টেম্বর সরকারি কর্মকমিশন 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। বিএনপি জামায়াত জোট সরকারের আমলের এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়। পরীক্ষার পর 327 জনের মধ্যে 85 জনকে একই বছরের 3রা সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এরপর শুরু হয় আইনি লড়াই। 18 বছর পর চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বসিত নিয়োগ বঞ্চিতরা। একজন ফিকটিশিয়াস পারসন রিট পিটিশন করে সেই এদের নিয়োগ আটকে দিয়েছিল, অথচ ইতিমধ্যে রায় বাস্তবায়ন করে এদের সবার নিয়োগ গেজেটেড হয়েছিল। সেই গেজেটেড হওয়ার পরে তাদেরকে যখন ট্রেনিংয়ের জন্য পাঠানো হয় সেই সময় হাইকোর্টের একটি বেঞ্চের আদেশে তাদের চাকরি আবার চ্যুত করা হয়। আপিল বিভাগে ক্যাবিনেট ডিভিশনের সেক্রেটারি, তৎকালীন সেক্রেটারি তার কোনো অথরিটি না থাকা সত্ত্বেও, লোকাল স্ট্যান্ডার্ড না থাকা সত্ত্বেও রুলস অফ বিজনেস অনুযায়ী এবং অ্যালোকেশন অফ পাওয়ার্স এবং দি মিনিস্ট্রি অনুযায়ী না ফেরার দেশে চলে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকাল 6টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির বর্ষিয়ান নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীরা। নিয়াজ মোর্শেদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপির বর্ষিয়ান নেতা আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার সকাল 6টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 80 বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ভোরের রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বিএনপির বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার জানাজা ও দাফনের বিষয়ে জানানো হয়। বাদ জোহর ধানমন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তবে সংসদ ভবনের জানাজার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। এখানে একটা জানাজা হবে, পল্টনে পার্টি অফিসে একটা জানাজা হবে, সংসদ ভবনেরটা আমাদের মহাসচিব আসলে সিদ্ধান্ত হবে। দাফন হবে রাউজান গহিরায়, ওনার গ্রামের বাড়িতে, চট্টগ্রামে। সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাকর্মীরা। উনি অনেক ক্ষেত্রে বিচরণ করেছেন। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কিন্তু ওনার অন্যতম অবদান ছিল। শিক্ষাঙ্গনে উনি বড় ভূমিকা রেখেছেন। একটি কর্মী হিসাবে উনি একটু আদর্শিক জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন। উনার সমাজ পরিবর্তনের যে বৃহত্তর চিন্তাগুলো, সেগুলো নিয়ে ওনার সাথে বহু সময় আলোচনা হয়েছে। আমি গভীর শোক প্রকাশ করছি উনি যে চলে গেলেন। উনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। আব্দুল্লাহ নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এছাড়া 2001 সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আব্দুল্লাহ নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবন শেষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। ছিলেন পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি। গোপনে ভাসানীপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। 1970 সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। 1991 সালে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। যুদ্ধ শেষ করে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর 1981 সালে যোগ দেন দলটিতে। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আব্দুল্লাহ নোমানের মৃত্যুর আরো খবর জানাতে ধানমন্ডি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, জানাজা এবং দাফনের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত এসেছে কিনা এবং তার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। চৈতি, যেমনটি বলছিলেন, আসলে নতুন একটা সিদ্ধান্ত এসেছে। আমরা যে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছিলাম, সংসদ ভবনে যে আসলে আপনার জানাজার সময়টা, সেটি আসলে কিছুক্ষণ আগে তার যে ছেলে সাইদ আল নোমান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন তার সংসদ ভবনে যে জানাজাটি অনুষ্ঠিত হবে সেটি ঠিক দুপুর 2:30 নাগাদ অনুষ্ঠিত হওয়ার তিনি কথা আমাদেরকে জানিয়েছেন। এবং এরপরে আপনার নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে যে বাদ আসর যে জানাজাটি, দ্বিতীয় জানাজাটি হবে এবং এরপরে তাকে আসলে রাউজানে নিয়ে যাবে, তার যে পৈতৃক নিবাস সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আসলে তার দাফন কার্য সম্পন্ন করার কথা তিনি বলেছেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছেন আপনার আব্দুল্লাহ নোমানের মরদেহটি দেখতে এবং সেই সাথে আপনার বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও কিন্তু এসেছেন এবং বিএনপির আরও যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন এবং বিএনপি মহাসচিব বলেছেন যে এই আব্দুল্লাহ নোমান ইনি আসলে শুধুমাত্র একটা চট্টগ্রামের নেতা নন, তিনি আসলে জাতীয় নেতা ছিলেন এবং দেশের এই যে সংকটময় মুহূর্তে চলছে এবং সেই সংকটময় মুহূর্তে তার অবদান, এর আগে যে যুগপৎ আন্দোলন ছিল সেখানেও আসলে তার অবদান ছিল আসলে অবিস্মরণীয়। সেই সাথে দেশের বর্তমান যে সংকটময় মুহূর্তে চলছে সেই সংকট মুহূর্তে আসলে তাকে খুব দরকার ছিল এবং রাজনৈতিক অঙ্গনে আসলে তার এই মৃত্যুরা অনেক বড় ক্ষতি নিয়ে আসছে এমন একটা মন্তব্য কিন্তু আসলে তিনি করেছেন বিএনপি মহাসচিব। সেই সাথে রুহুল কবির রিজভি বলেছেন যে এই আব্দুল্লাহ নোমান ইনি কিন্তু আপনার বেশ কর্মী বান্ধব ছিলেন এবং রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক কর্মীদের আসলে এক ধরনের ছায়া দেওয়া এবং সেই সাথে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, সেই বিষয়ে কিন্তু আসলে তার বেশ তিনি বেশ কর্মী বান্ধব ছিলেন এমন আসলে তারা কিন্তু বলেছেন। এবং আমরা যতদূর জানি আসে তিনি কিন্তু আপনার 1991 সালে আপনার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি কিন্তু 2বার মন্ত্রী ছিলেন বিএনপির পক্ষ থেকে এবং সেই সাথে তিনি কিন্তু ভাসানীর যে ন্যাপ রয়েছে সেই ন্যাপেরও কিন্তু তিনি সদস্য ছিলেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ধানমন্ডির বাসা থেকে।
নিয়াজ, ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নিয়াজ মোরশেদ। কারাগার থেকে পালিয়েছে আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুনতাসির আল জেমি। এ খবরে রাতভর উত্তাল ছিল বুয়েট ক্যাম্পাস। জেমিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে সমবেত হন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। এদিকে 6 আগস্টে জেমি কারাগার থেকে পালিয়ে যায় বলে বিবৃতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় বিক্ষোভ করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। গত মধ্যরাতে শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনার থেকে পলাশী মোড় হয়ে রাজু ভাস্কর্যে সমবেত হয়। এ সময় শিক্ষার্থীরা হত্যাকারী জেমির দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 2019 সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল, একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেমি আদৌ কি 6 তারিখে পালিয়েছে নাকি পরে পালিয়েছে, কারা জড়িত সে বিষয়টি সরকারের পক্ষ থেকে জবাবদিহি করতে হবে। সারা দেশের মানুষই তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ন ছিল, বাট কেউই তো জানতে পারে নাই। হয়তো তারা কিছু মানুষ জানতে পেরেছে, বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই, এটাও তো আসলে একটা সন্দেহের বিষয়। দায়ভার তো আসলে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি বা এবং কারা কর্তৃপক্ষের দায়ভার হচ্ছে এটা, যে হচ্ছে আসামিদের ব্যাপারটা দেখভাল করা। এদিকে কারা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী মুনতাসির আল জেমি গত বছরের 6 আগস্ট হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর হতে 202 জন বন্দীর সঙ্গে কারাগারের দেয়াল ভেঙে পলায়ন করে। এতে আরও বলা হয়, ইতোমধ্যে 35 জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী সহ 51 জন বন্দীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আবরার হত্যা মামলায় কারাগারে আসা বিভিন্ন দণ্ডে দণ্ডিত 22 জন বন্দীর মধ্যে বর্তমানে 21 জন বন্দী আটক আছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে সেবা পেতে আনসার আয়া বা ওয়ার্ড বয়কে ধাপে ধাপে দিতে হয় টাকা। ক্যামেরায় এমন চিত্র ধারণ করায় তোপের মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। চোর চক্র আর অজ্ঞান পার্টির খপ্পরেও সহায় সম্বল হারাচ্ছেন রোগী স্বজনরা। আর রিপ্রেজেন্টেটিভদের চাপে ডাক্তারের দেখা পেতে হিমশিম খেতে হয় রোগীদের। সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে সেখানকার চিত্র তুলে ধরছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন ইশাত সোহেল। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের ভিড়ে অনেকটাই কোণঠাসা রোগীরা। অসুস্থ রোগী দাঁড়াই আছে, কিন্তু আগে রিপ্রেজেন্টেটিভ ঢুকে যায়, ডাক্তাররাও কিছু বলে না। তাইলে রোগীগুলো কি মারা যাবে? এগুলো কি দেখার কেউ নাই সরকারের? দেশ টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন বেশিরভাগ, আবার অনেকে তখনও ব্যস্ত রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলতে। এমন কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে পালাতে থাকেন সবাই। হাসপাতালের লোক আপনি? জি না ভাইয়া। আপনি এই যে ছবিগুলো তুলছেন, কিছুক্ষণের মধ্যে রিপ্রেজেন্টেটিভ চক্রের তোপের মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। কোন রোগীর হয়রানি করছি আপনি দেখান। রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলতেছেন। কোন রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলছি জিজ্ঞাসা করেন। কে বলছে? তাদেরকে রেখে আপনারা যে রোগীকে রেখে ডাক্তারের চেম্বারে সময় দেন, এতে কি রোগীরা হয়রানি হচ্ছে না? আমি প্রেসক্রিপশন তুলছি, আপনার প্রুফমেন্ট দেখান। এই যে সব রোগীরা বলল। কে বলছে বলেন? আমি প্রেসক্রিপশন তুলছি। আপনার সামনেই তো এইমাত্র বললেন। আরে আমি তুলছি এটা বলছে নাকি আপনাকে? শুধু রিপ্রেজেন্টেটিভদের দৌরত্ব নয়, সরকারি হাসপাতালটিতে সেবা পেতে ধাপে ধাপে আনসার আয়া বা ওয়ার্ড বয়কে দিতে হয় টাকা। এতে ক্ষুব্ধ রোগীরা। ওয়ার্ড বয় উনি একটা ক্যাথেটার লাগাবে, ওখানে টাকা চাচ্ছে, কিন্তু আমরা সবকিছু নিয়ে আসছি, তাও টাকা লাগবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে লাইনে দাঁড় করায় রাখছে।
আমি 2 বার ডাকার পরও কি দেয় নাই। ওয়ার্ডে ঢুকতেই মেলে টাকা নেয়ার প্রমাণ, আবার ক্যামেরার সামনে তা অকপটে স্বীকারও করেন আনসার থেকে ওয়ার্ড বয়রা। এই দেখেন 20 টাকা শুনে দিছি। 30 টাকা কি জন্য নিলেন? আমি চাই না উনি দিছে ভাই ছাড়া এই যে টাকাটা নিচ্ছেন। শুধু স্যার আমি যে করি স্যার সে হাসপাতাল ঘুরে স্যার দেখেন কি অবস্থা, স্পেশাল ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে ভরা, টাকা পয়সা নিয়ে চলে যায়। এর মধ্যেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নার্সরা, বলেন তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না ভিডিও। কিন্তু আপনি তো এখানকার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করবেন। আচ্ছা, তো এই যে ধরেন এই যে টাকা নেওয়ার যে বিষয়, না টাকা কেউ এখানে নেয় না। এই যে উনি বলল টাকা নিচ্ছে, না না না, হ্যাঁ ওয়ার্ড বয় ওনার কাছে কি জন্য টাকা নিচ্ছে ওনাকে ভালো করে প্রশ্ন করছেন, আপনি তাকে জিজ্ঞাসেন। হ্যাঁ, এটা কি আপনারা যখন অনুমতি দিবেন, আপনারা যখন আমাদের সাথে সাথে থাকবেন, তখন কি এইগুলো থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। হাসপাতালটিতে চোর চক্র আর অজ্ঞান পার্টির খপ্পরেও পড়ছেন রোগী আর স্বজনরা। অনেকেই হারাচ্ছেন অর্থ, মোবাইল ফোন সহ মূল্যবান সম্পদ। সময় না সেরা ওয়ার্ড বড়া কি সরকারি জিনিস বেচা খাইবো, সিট বেচা খাইবো, এটা বেচা খাইবো, এটা বেচা খাইবো, এটা গরিবের জন্য না। অজ্ঞান করে সবকিছু 22,000 টাকা এবং কি আপনার যে কানের সোনা এগুলো খুলে লয়ে গেছে, সবকিছু অজ্ঞান করে সাইকেলটা নিয়ে চলে গেছে। এখন আমি প্রশাসনিক ভবনে গেলাম, তারা আমাকে ফুটেজটুকুই দিছে, তারা বলতেছে যে আমাদের আর কোনো কিছু করণীয় নাই। অভিযোগের পাহাড় নিয়ে এবার পরিচালকের মুখোমুখি দেশ টিভি। তার দাবি, অনিয়ম আর দুর্নীতি রোধে সাংবাদিক প্রবেশ অবাধ করেছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে নেবেন কঠোর ব্যবস্থা। প্রকৃত চিত্র যেন ফুটে ওঠে, ফলে সেবা উন্নতিকরণের জন্য স্বাধীন সাংবাদিকতাকে আমি সবসময়কে প্রমোট করি। কিছু দুষ্টু স্টাফ আছে, কিছু দুষ্টু লোক আছে যে কখনো কখনো তারাই অসৎকর্ম করে, আমরা প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে অভিযান চালাই। নতুন পরিচালক দায়িত্ব নেওয়ার আগে অনিয়ম দুর্নীতি আড়াল করতে হাসপাতালটিতে ছিল সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ইন্টার্ন চিকিৎসকদের 5 দফা দাবিতে চলা কর্মসূচিতে দেশের কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় অচল অবস্থা দেখা দিয়েছে। ইন্টার্নরা কাজে যোগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। আমরা যেখানে 6 বছর কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতেছি, ওরা সেখানে 6 মাস আদৌ পড়াশোনা করে কিনা জানি না, ওরা নামের পাশে ডাক্তার লাগাতে যাচ্ছে, যেখানে সেখানে চেম্বার বসায় দিচ্ছে, রোগীদেরকে ঠকাচ্ছে। আমাদের অ্যান্টিবায়োটিক যে মেডিসিনগুলো, অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো, এই ড্রাগগুলো আপডেট থাকতে হবে এবং এটা ডাক্তার এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া এটা বাকি অন্য কেউ এটা লেখার কোনো যোগ্যতা রাখে না। কমপ্লিট শাটডাউনে চলে যাব, যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততদিন আমাদের কমপ্লিট শাটডাউন থাকবে। এখানে আমাদের মেডিকেল কলেজ, হাসপাতাল সবকিছুতে আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা এবং এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, কি কি দাবি ইন্টার্ন চিকিৎসকদের, কি বলছেন তারা জানাবেন? গত দুদিন আগে থেকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক সহ যারা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু 5 দফা দাবিতে তাদের যে কর্মবিরতি সেটি তারা পালন করছেন। তাদের কর্মবিরতির মধ্যে যে দাবি ছিল সেই দাবির মধ্যে সবথেকে যে বড় দাবি সেটি হচ্ছে যে বিভিন্ন সময় ডিপ্লোমাধারী কিছু মানুষ DMF LMF করে যারা চিকিৎসক পরিচয় দেয় তারা যেন চিকিৎসক পরিচয় দিতে না পারে এবং তাদের বিরুদ্ধে বিএমডিসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং সারা দেশে বিভিন্ন জায়গায় যেসব ভুয়া চিকিৎসকরা রয়েছেন যারা বিভিন্ন ডিগ্রি নামিয়ে বা নামধারী কিছু প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে যারা এমবিবিএস পাস না করে ডিগ্রি ব্যবহার করছেন, ডাক্তার ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পাশাপাশি স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বন্ধ এবং সারা দেশে যেসব হাসপাতাল রয়েছে হাসপাতালগুলিতে শূন্য পদে যেসব চিকিৎসক এখনো দেওয়া হয়নি এবং খালি জায়গায় যেসব হাসপাতালগুলিতে চিকিৎসক সংকট রয়েছে সেসব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক দেওয়া সহ 5 দফা দাবিতে কিন্তু কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে করে কিন্তু চমেক হাসপাতালে আমরা যদি দেখেছি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, কারণ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকরা যেভাবে সাধারণ রোগীদেরকে সেবা দিয়ে থাকেন সেটি থেকে তারা বিরত থেকেছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলে তারা যদি বলছেন তারা গত কয়েক বছর ধরে তাদের যে দাবি সেটি তারা দিয়ে আসছেন যে বিভিন্ন সময় ইন্টার্ন চিকিৎসকরা যে দাবি দিয়ে আসছে যারা এমবিবিএস পাস না করে বিএমডিসির রেজিস্ট্রেশন বিহীন কিন্তু যারা চিকিৎসা ব্যবহার করেন এতে করে সাধারণ মানুষ কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন এবং বিভিন্নভাবে
অসুস্থ থেকে শুরু করে পঙ্গুত্ব বরণ করছেন, আবার অনেক সময় অপচিকিৎসার কারণে কিন্তু সাধারণ মানুষ মৃত্যুবরণ করছেন। এগুলো বন্ধের দাবিতে কিন্তু যারা অপচিকিৎসায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইন্টার্ন চিকিৎসকরা সহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বারবার আন্দোলন করে আসেন। আন্দোলনের কোনো গতি না হওয়ার কারণে তারা গত 2 দিন আগে থেকে এতে করে তারা হাসপাতালের প্রাঙ্গণ থেকে শুরু করে তারা হাসপাতালে যেভাবে তাদের চিকিৎসা কার্যক্রম সেটি বন্ধ রেখেছে এবং তাদের পরীক্ষা থেকে শুরু ক্লাস সবকিছু বর্জন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে ছিল আমাদের কাছে। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। মাঠ পর্যায়ে কাজ শুরুর পর নানা সীমাবদ্ধতা চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তুলতে হচ্ছে ছবি। নিবন্ধন কাজে দেখা যাচ্ছে কারিগরি ত্রুটি। অনেক কেন্দ্রে রাতেও চলছে নিবন্ধনের কাজ, ফলে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে ঢেমাতালে। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরের এই লম্বা লাইনটি নতুন ভোটার হতে এসেছেন তাদের। ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়েছিলেন ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করতে ছবি তোলার জন্য। সফটওয়্যার প্রবলেমের কারণে যখন ভিড়টা বাড়তেছে তখন আমাদের দেরি হচ্ছে। কাজটা একটু ধীর গতিতে সম্পন্ন হচ্ছে, এটা একটা কারণ আছে। কাজ তাড়াতাড়ি হচ্ছে না, সেজন্য দাঁড়ায় থাকতে হচ্ছে। ভোটারের বায়োমেট্রিক স্বাক্ষর, ছবি তোলা, নামসহ 20 ধরনের তথ্য পূরণ করতে হচ্ছে। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট হালকা হয়ে যাওয়া কিংবা ঘামের কারণে শতকরা 20% নারীর আঙুলের ছাপ নিতে সমস্যা হচ্ছে, যা নিবন্ধনের গতি কমিয়ে দিচ্ছে বলে দাবি অপারেটরদের। কম বেশি একটু ওঠানামা করতেছে, কারণ ইলেকট্রিক জিনিস মানে সে সবসময় এক মতন দিতে পারছে না আমাদেরকে। ফিঙ্গার, সিগনেচার, চোখের আইরিশ, এগুলো সবগুলো নিতে হচ্ছে। কারো ফিঙ্গার আসছে না, মানে ঘাম আছে হাতে, এগুলো করতে আমাদের একটু দেরি হচ্ছে। যেগুলা ভোটার আছে সবগুলো একসাথে চলে আসছে, নাহলে আমাদের কাজ ঠিক গতিতে চলতেছে আর। নির্ভুল তথ্য সহ ডাটা এন্ট্রি করার জন্যই কিছুটা সময় লাগছে, দাবি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার। ছবি সহ শুধু ভোটার তালিকায় নয়, এটার থেকে একটা বাই প্রোডাক্ট পায় তারা জাতীয় পরিচয়পত্র, তথ্যগুলো নিতে কিছুটা তো সময় লাগবে, কারণ এটার সাথে তো আমাদের ইয়াং জেনারেশনরা অভ্যস্ত হতে একটু সময় লাগতেছে, কিন্তু তথ্যটা ভালো হচ্ছে, ধীর গতি না, এটা যন্ত্রপাতি দিয়ে কাজ, শুধু তো নাম লিখলেই হয় না। নির্বাচন কমিশন গত 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ করেছে। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নিবন্ধনের কাজ, চলবে 11 এপ্রিল পর্যন্ত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।